আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে বাজাজ পালসার N160 FI এবং ডাবল চ্যানেল ABS। এটা হচ্ছে কিন্তু একদম ফার্স্ট মডেলটা, অর্থাৎ নন ডিজিটাল মিটার আর কি, মানে সেমি ডিজিটাল মিটার, একদম ফার্স্ট মডেলটা আর কি। তো এখন তো বাজারে পাওয়া যাচ্ছে ফুল ডিজিটাল স্পিডোমিটার। তো আমার সাথে যিনি আছে মায়াজ ভাই, আমার চ্যানেলের একজন অনেক পুরাতন সাবস্ক্রাইবার। তো উনি এই বাইকটা নিয়ে খুবই কিছু কি বলা যায়, মানে দুর্ভাগ্যজনক ঘটনা বলবো নাকি নির্যাতন বলবো বুঝতে পারতেছি না। পুরো ঘটনাটা শুনি, তারপরে না হয় লাস্টের দিকে এটা বলবো যে এটা কি দুর্ভাগ্যজনক ঘটনা নাকি নির্যাতনমূলক ঘটনা। তো মেজ ভাইয়ের বাড়ি হচ্ছে কিন্তু গোপালগঞ্জে। তো উনি ঢাকায় একটা কাজে আসছে। সো এইভাবেই কিন্তু আসলে আমার সাথে সরাসরি এই প্রথম দেখা, এই চ্যানেলের উসিলাতে, এই ভিডিওর উসিলাতে। তো এই জন্য অবশ্যই উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করি, কারণ কোথাকার কোন মানুষ জীবনে যার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই, তার সাথে আজকে এইভাবে দেখা। তো এটা আমাকে কিন্তু খুবই আনন্দ দান করছে। তো চলেন আমরা এখন মেজ ভাইয়ের কাছ থেকে এই বাইক নিয়ে ওনার যে মানে নেগেটিভ যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা একটু জানি। তো মেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। তো আপনার এই বাইকটা আপনি কবে কিনছিলেন? এই বাইকটা আমি 23 সালে কিনছি, 23 সালের নাগাদ তারিখে কিনছি। 23 সালের কোন মাসে? মানে ফেব্রুয়ারিতে কিনছেন? 23 ফেব্রুয়ারি। তাইলে বলা যায় তো ভালো সময় তো হইছে। হ্যাঁ, 2 বছর প্লাস। 2 বছর প্লাস। 2 বছর প্লাস। এর মধ্যে আপনি এটা কত কিলোমিটার চালাইছেন? এর মধ্যে এটা আমার রানিং হয়েছে 32,000 কিলোমিটার রানিং হয়েছে। আচ্ছা, 32,000 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, এটা তো এটা এফআই বাইক, তাই না? হ্যাঁ। এখন আপনি তো থাকেন হচ্ছে গোপালগঞ্জে, একটু পল্লী অঞ্চলে থাকি। তো ওইখানে এই এফআই বাইক এর সার্ভিসিং নিয়ে মানে আপনি কোনো ভোগান্তি বা মানে ভোগান্তি বলতে ভাই, ভোগান্তির উপরেও ভোগান্তি। আচ্ছা, গোপালগঞ্জে ওইভাবে কোনো সার্ভিস সেন্টার নাই। আচ্ছা, বাজাজের। হ্যাঁ। এবং যাও আছে ওটা সার্ভিসের পর্যায়ে পড়ে না। আর এটা তো এফআই এবিএস। হ্যাঁ। আমি সার্ভিস করাইতে গেলে খুলনা, ওদের বাজাজের যে অথরাইজ শোরুম, ওখান থেকে সার্ভিস সেন্টার, ওখান থেকেই করাই। খুলনায় যেতে হয়। খুলনায় আমি যে যতবারই সার্ভিস করাইছি, খুলনা যাইয়া ওদের সার্ভিস সেন্টার থেকে আর কি সার্ভিস করাইছি। আচ্ছা। কিন্তু ওদের ব্যবহার কি বলবো, মানে এতটাই বাজে, মনে হয় আমরা ওদের কাছে দায় ঠেকছি আর কি। আচ্ছা, মানে এইভাবে একটা ঠেকে গেছি অনেক, মানে গাড়ি কিনে আমরা অনেক ঠেকে গেছি ওদের কাছে, অনেকই এইভাবে, মানে বললে আর কি এটা বোঝানো যাবে না যে কত বড় বিপদে আছে এই গাড়িটা কেনার পরে। আচ্ছা, এখন আমার একটা কথার উত্তর দেন। সেটা হচ্ছে আপনি যে বললেন যে গোপালগঞ্জে যে এটা আছে এটা না থাকার মতোই, হ্যাঁ, এটা কি অফিশিয়াল নাকি? ওটা ওদের একটা ডিলার পয়েন্ট আর কি। ডিলার পয়েন্ট, সার্ভিস সেন্টার না। ওখানে সার্ভিস ওরা করে, কিন্তু ওরা এফআইআর কোনো কাজই ওরা বুঝে না আর কি। এবার কোথায় হাত দিতে হবে, কি করতে হবে, কিভাবে কাজটা করতে হবে, টোটাল ম্যানেজমেন্ট ওরা কিছুই বোঝে না। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, আপনি যে খুলনায় যেখানে যান ওইটা কি ওদের অফিশিয়াল সার্ভিস সেন্টার নাকি? ওটা ওদের অফিশিয়াল সার্ভিস সেন্টার। আচ্ছা, খুলনা কোন জায়গায় পড়ছে এটা? খুলনা এটা হলো আপনার ওটা নিউ মার্কেটের পাশে আর কি। নিউ মার্কেটের পাশে। আচ্ছা, এখন ওই আপনি যে তাদের কাছে গেছেন এগুলা কাজের জন্য, মানে কি প্রবলেম, মানে কি বলে একটু আমাদেরকে যদি একটু বর্ণনা করেন। এটা বিস্তারিত যদি আমি বলতে চাই, বলেন যত হোক। হ্যাঁ, বিস্তারিত, কারণ বিস্তারিত বললে যারা আছেন সবার কম বেশি একটু উপকার হইলেও হইতে পারে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এটা হলো আমি যখন বাইকটা কেনার পরে ওরা এটা আলাদা নাকি 5 বছরের একটা ওয়ারেন্টি কেনা যায়, ওয়ারেন্টি কেনা যায়। যখন বাইকটা ওদের কাছ থেকে নেই আমি, এই ধরনের কোনো কথা তারা আমাকে বলে নাই। আচ্ছা, যে আপনার এমনি বাইকের ওয়ারেন্টি আছে 2 বছর, সাথে আপনি 5 বছরের ওয়ারেন্টি কিনতে পারবেন, এটা বলে নাই। আচ্ছা, না বললে যখন আমার গাড়ি সম্ভবত 16 থেকে 17,000 কিলো রানিং, আচ্ছা, এই সময় বাইকে আর কি সমস্যা দেখা যায়। সমস্যা হইলো কি, দেখা যায় আমি এই রানিং গাড়ি এই যে 5 মিনিট আগে চালাই আসার পরে এখানে রাখছি, রাখার পরে ইঞ্জিন কিন্তু একেবারে গরম, মাত্র রাখছি, চাবি অন করছি, গাড়ি সেলফ দিচ্ছি, সেলফ নিচ্ছে না। আচ্ছা, মানে চালাই আসছি, আইসে গাড়ি রাখছি, 5 মিনিটের ব্যবধানে আমি আবার স্টার্ট নিতেছে না। আচ্ছা, এটা দেখা যায় আবার চাবি অফ করি, অন করি, এইভাবে করতে করতে আবার ধাক্কায় স্টার্ট দিলে ধাক্কায় যখন স্টার্টটা দেই ওঠে, ওঠার পরে আবার যে সেলফ দেই কাজ হয়।
আবার দেখা যায় গাড়ি আমি রাখে গ্যারেজে রাখছি, পরের দিন সকালে বের হব, ওই সমস্যাটা ধাক্কা না দিলে গাড়িতে স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, এইভাবে ওদের কাছে সমস্যা নিয়ে গেছি, যাওয়ার পর ওরা বলতেছে সার্ভিস সেন্টার থেকে যে আপনার ব্যাটারিতে হয়তো বা ডাউন আছে, ব্যাটারি একটু চার্জ দিয়ে দেখতে পারেন। আচ্ছা, পরে আমি ব্যাটারি চার্জ দিছি। খুলনা না গোপালগঞ্জ? খুলনা থেকে। আচ্ছা আচ্ছা, আমি যত সার্ভিসিং আছে সব খুলনা থেকেই করাইছি। হ্যাঁ। তো ওরা সার্ভিস সেন্টার থেকে আমাকে এটা বললো যে আপনার ব্যাটারি ডাউন আছে, হয়তো বা চার্জ কম আছে, একটু চার্জ দেন ব্যাটারিতে। হ্যাঁ, তখন আমি চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে ওদের এখানেই চার্জ দিছে? না, বাইরে আসার পরে। হ্যাঁ, তখন চার্জ দেওয়ার পরে ওরা বিভিন্ন বললো যে আপনার এই কারণে আপনি গাড়ি যখন ওয়াশ করানোর পর ফ্ল্যাগে পানি যায়, এই কারণে মাঝে মাঝে এই সমস্যাটা দেয়, মানে দেখা দেয়। এরপরে আমি ব্যাটারি চেক করাইলাম যে ব্যাটারি 100% ওকে আছে, আমার ব্যাটারি হেলথ ওকে। তারপরে আমি চার্জ দিছি ব্যাটারিতে। আচ্ছা, দিয়ে ওই দেখা যায় আবার একটু কথা রয়ে গেছে, এই সমস্যাটা আমার প্রথম দিক দিয়ে দেখাইতো, দেখা যায় আজকে এই সমস্যা দেখা দিছে আবার 15 দিন পর, মানে কখন দিবে ঠিক নাই 15 দিন 20 দিন এইরকম আস্তে আস্তে গ্যাপটা কমতেছে। সমস্যাটা বাড়তেছে, লাস্ট পর্যায়ে 3 দিন 4 দিন এরকমের পর এই সমস্যাটা দেখা দিচ্ছে, লাস্ট আর চালাইতে পারতেছে না। এরপরে সার্ভিসিং এর সময় হয়েছে, হওয়ার পর আবার গেছি ওদের সার্ভিসিং সেন্টারে, ব্যাটারি চার্জ দেওয়ার পরও ঠিক হয়নি। আচ্ছা, এরপর সার্ভিসের টাইম আসলো, আবারও গেছি। আচ্ছা, যার পরে সে সমস্যার কথা আবার বলছে। হ্যাঁ, বলার পর ওরা কি করলো না করলো, করার পর বললো যে এবার ঠিক হয়ে যাবে না। আচ্ছা, মানে কি করছে আপনাকে বলে নাই, বা কি সমস্যা হয়েছে কি সমস্যা ওটা বলে নাই। আচ্ছা, তা এইভাবে আমার তখন এই যে সার্ভিসিং এ গেছি, তখন হলো আমার গাড়ির বয়স হলো 1 বছর 10 মাস। আচ্ছা, 10 মাস চলতেছে। চলার পরে এরপরে বললো যে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে আমি আসছি, আসার 2 দিন পরে, মানে সার্ভিস করাই আসছি, 2 দিন পরেই বাড়িতে আসার পরে সেম সমস্যা। আচ্ছা, দেখা দিছে, দেখা দেওয়ার পরে তারপরে আবার যখন গাড়ির বয়স 1 বছর, মানে 2 বছর 1 মাস, 2 বছর 1 মাস, তখন নিয়ে গেছে সার্ভিস সেন্টারে। তখন ওরা ওই টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করাই ইস্যু চেক করছে। আচ্ছা, এর আগের বারও ইস্যু চেক করছিল ওরা, কিন্তু চেক করে ওই ইস্যুর সমস্যাই আমাকে ওরা বলে নাই, কারণ ওয়ারেন্টি তখন আছে, আমি ওয়ারেন্টিতে ইস্যু পাবো, এই কারণে ওরা বলে নাই। আচ্ছা, না বললে যে যখন 2 বছর 1 মাস আমার গাড়ির বয়স, তখন গেছি, যাওয়ার পরে টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে বলতেছে আপনার ইস্যু সমস্যা। এখন কি করার, বললো যে আপনার গাড়ির বয়স কয় মাস, বললাম 2 বছর 1 মাস। এখন ওই কাগজেও তো সবকিছু লেখা আছে, ওদের কাছে সব রিপোর্ট আছে। পরে বললো যে তাহলে তার ওয়ারেন্টি কিছু করার নাই, আমরা আর কিছু করতে পারবো না, ওয়ারেন্টি নাই। আচ্ছা, তখন বললাম যে ওয়ারেন্টি নাই, তো এটা লাগাইতে আমাদের কত লাগবে? তখন বললো 17,200 টাকা সামথিং, 17,000 টাকা আর কি সামথিং। তখন বললাম যে এত টাকা, আর এইরকম বললো যে আপনার 5 বছরের ওয়ারেন্টি কেনা আছে, বললাম যে না, নাই। তো 5 বছরের ওয়ারেন্টি কেনা, তাহলে আপনারা যখন গাড়ি আমি নিচ্ছি আপনাদের শোরুম থেকে, তখন তো আমার কিছু বলেন নাই যে বাজাজের এইরকম একটা সিস্টেম আছে যে 5 বছরের ওয়ারেন্টি কেনা যায় 1800 টাকা না, এইরকম আশপাশে আর কি। যাই হোক, তখন বলে যে না, ওইটা তো এখন তখন নিয়েছিলেন, কে ছিল না ছিল এটা তো বলতে পারবো না, হয়তো বা আপনারা বলছে আপনি খেয়াল করেন নাই, যেভাবে তারা এড়াই গেছে। এখন কি করার, তাহলে 17,200 টাকা হয়তো বা এরকমের, মানে 17,000 সামথিং আপনার দিতে হবে, আমরা ইস্যু লাগাই দিব। এরপরে তো আপনারে ফোন দিলাম আমি, যে ভাই আমার তো এই অবস্থা, বাজাজের গাড়ি কিনে, তো যদিও আর একটা কথা বললে নেই, ভাইকে আমি এই গাড়ি কেনার আগে ভাইকে কয়েকবারই আমি SMS দিছিলাম, ফোনে কথা বলছি যে ভাই এই অবস্থা। ভাইও যদিও আমার নিষেধ করছিল যে এই গাড়িটা কিনেন না বাজাজের, কারণ এতে সমস্যা ভরা। আর বিশেষ করে আমি তো জানি উনি কেমন এরিয়াতে থাকে, ওইখানে এগুলোর সার্ভিসিং নিয়ে উনি খুব সাফার করবে। আমি এটা বলছিলাম না ভাই, এটাই বলছিল। যারা ঢাকায় থাকে ওদের ক্ষেত্রে হিসাবটা কিন্তু আলাদা, কিন্তু যারা মফস্বল এলাকায় থাকে তাদের ক্ষেত্রে হিসাবটা কিন্তু একদম বিপরীত। আচ্ছা, এরপরে ভাইকে আবার ফোন দিলাম যে ভাই এই অবস্থা, এখন কি করতে পারি? ওদের যেমন অন্য সব কোম্পানি আমি যতদূর জানি যে ওদের ইস্যু প্রোগ্রাম করা থাকে, ওটা জাস্ট লাগাইলেই হয়ে যায়। তখন আমি শুধু লাগাইলেই হয়ে যায়। তখন ওদের আবার বললাম যে ভাই এখন কোনো কিছু করা যায় না কোনো সিস্টেমে, এখন আমি যদি অন্য জায়গা থেকে আনি বা ইন্ডিয়া থেকে আনি,
কি করা যায়? কোনো সিস্টেম না ভাই, আমাদের কাছে আপনার আসতেই হবে। হ্যাঁ, এইভাবে জানি, কথা হ্যাঁ, হ্যাঁ। ভাই, যে জায়গা থেকে আনেন আপনি ওই চুরি কইরা আনেন কিভাবে, যে ইন্ডিয়া থেকে আনেন, যদি ইন্ডিয়া গাড়ি নিয়ে আপনি যান, হ্যাঁ, গাড়ি নিয়ে লাগাই আনলে কোনো সমস্যা না হবে। সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু গাড়ি না নিয়ে গেলে ইন্ডিয়া থেকে আনলেও আমাদের কাছে মানে না আসলে জিনিসটা কোনো কাজ হবে না। হচ্ছে মানে তারা- এতটা জিম্মি করে রাখছে আর মানে কি, মানে আমাদের ইসিউটা অ্যাক্টিভ করার জন্য বাজাজ কর্তৃপক্ষ এটা তাদের হাতের মধ্যে এটা আটকায় রাখছে। আটকে রাখছে। ইয়ামাহার কোনো বাইকের ইসিউ বা হোন্ডার কোনো বাইকের ইসিউ যেরকম আমি যেখান থেকে মন চাই কিনলাম, কিনে আমি যে কোনো Install জায়গায় করলাম, ইনস্টল করলাম, ফ্লাশ দিলাম, হয়ে গেল হয়ে গেল। ওবিডি দিয়ে। কিন্তু বাজাজের সিস্টেমটা কিন্তু এরকম না। বাজাজ মানে এটারে পুরা তারা হয়তোবা তার মনে করছে যে আমরা এই একটা রসগোল্লা বানাইছি, এই রসগোল্লাটা আমাদের কাছে আমাদেরকে বইলা খাইতে হবে, হ্যাঁ, এটা একটা জান্নাতি মাল, এছাড়া সম্ভব না, তাই আমরা এটাকে এইভাবে দিলাম। মানে বাজাজের অ্যাটিটিউডটা হচ্ছে ঠিক এরকম। তা এখন জি। মিয়াজ ভাই আপনি একটা জিনিস বলেন, আপনাকে যে বলবো যে আপনার ইসিউটা নষ্ট, হ্যাঁ। তো আপনি প্রথম যখন সার্ভিসের জন্য গেছিলেন, ব্যাটারি বলছিল চার্জ করা হ্যাঁ। লাগবে, ওই সময় থেকে আর যখন বললো ইসিউ নষ্ট, এই সময়টা কত মাসের ব্যবধান? এই সময়টা আমার 5 মাসের ব্যবধান। 5 মাসের ব্যবধান, আচ্ছা। 5 মাসের তাইলে ব্যবধান। প্রথম দিকে যদি তারা ঠিকভাবে মানে প্রথম ওই সমস্যাটা তো ইসিউ থেকেই হয়েছে, হ্যাঁ, পরবর্তীতে এটা issue বোঝা থেকে, গেছে, issue আচ্ছা। থেকে। তো প্রথমেই যদি তারা একটু মনোযোগী হইতো বা অনেস্ট হইতো, তাইলে তো ওই আপনার ওয়ারেন্টি থাকা অবস্থাতেই এটা শনাক্ত হইতো যে ইসিউটা নষ্ট এবং আপনি কোম্পানির দ্বারা রিপ্লেসমেন্ট পান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ওদের ভিতর একটা শয়তানি, আচ্ছা। আমি বলবো শয়তানি ভাই। হ্যাঁ, আমি এবার একটু কথা হ্যাঁ, অন্যভাবে বলেন, বলি তো, বলেন, ওদের সমস্যা ভিতর নাই। শয়তানি। হ্যাঁ, কারণ ওরা ওই যে কয়বারই আমি নিছি, ওরা ইস্যু টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করছে, আচ্ছা। ওদের কাছে ধরা পড়ছে, কিন্তু আমাকে বলে নাই, বলে গোপন নাই, করছে। গোপন এটা করছে তার যে একটা বড় অন্যায়। এইটা আমি ওয়ারেন্টিতে পাবো, এই জন্য গোপন করছে। যখন আমার ওয়ারেন্টি ক্লেম শেষ, মানে ওয়ারেন্টি শেষ গাড়ির, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে ভাই তোমরা যে আমার এটা গোপন করছো, এটা কি তোমরা তোমাদের পারিবারিক সম্পত্তি বিক্রি করে আমারে দিবা না কি, আমার একটু বুঝাও। এই প্রশ্ন আপনি করেন নাই কেন? এটা ভাই বিভিন্ন প্রশ্ন আমি করছি, কিন্তু এরা কোনো প্রশ্ন, মানে ওই যে প্রথমেই আমি একটা কথা বললাম যে আমরা তাদের কাছে জিম্মি, এটা কোনো কথা? এটা আমরা মানে আমার যারা গাড়ির customer সমস্যা হয়েছে, আছে, যারা গাড়ি কিনছি আমরা, হ্যাঁ। ওদের কাছে, বাজাজ কোম্পানির কাছে, বিশেষ করে বাংলাদেশের যে অথরাইজ ডিলারগুলো আছে তাদের কাছে আমরা জিম্মি। মানে আমি একটা জিনিস বুঝলাম না যে আমার গাড়ি আমি টাকা দিয়ে কিনছি, তারা আমাকে সার্ভিস দিতে বাধ্য, তাদের সাথে আমার এই সম্পর্কিত চুক্তিও আছে। এখন আমার গাড়ির সমস্যা হয়েছে, আমি তাদের কাছে গেছি, আমার গাড়িতে কি হয়েছে সেটাই তারা আমারে বলে না। হয় তারা এটা জানে না, অথবা তারা যায় না, এটা গোপন করছে। দুইটাই কিন্তু অন্যায়। তারা যদি না জানে তাইলে এই গাড়ি তারা কেন বেচলো, কেন বাংলাদেশে মার্কেটিং করলো? 1 2 নাম্বার হচ্ছে তারা যদি যায় না, গোপন করে থাকে, এটা তো আরো বড় অন্যায়। কারণ আমার গাড়ির সমস্যা আমাকে বলবে না, কেন বলবে না? তো এখন পরবর্তীতে আপনি থার্ড পার্টি মানে ওদের নন অথরাইজ হ্যাঁ, হ্যাঁ, ইসিউ আপনি ক্রয় করছেন, ক্রয় যশোর করছে, থেকে। যশোর থেকে ক্রয় হ্যাঁ। করছে, ওরাই আমাকে ইনস্টল করে দিচ্ছে আর কি। আচ্ছা, ওখান থেকে ইনস্টল হ্যাঁ, করছেন। ইনস্টল করছে, এরপর থেকে আর কোনো সমস্যা এরপর নাই? থেকে আমার গাড়িতে কোনো সমস্যা দেখা দেয় না। তাইলে তো 5000% পানির মতন পরিষ্কার শিওর যে সমস্যাটা ছিল ইসিউতে। হ্যাঁ, মানে ওনাকে ছলা কলা কৌশলে, প্রতারণায়, চিটারি বা বাটপারি যাই বলি, এইভাবে ওনাকে কিন্তু ওনার যেটা ন্যায্য পাওনা ছিল ইসিউটা রিপ্লেস ওয়ারেন্টিতে ক্লেম করে, সেই জিনিসটা কিন্তু খুলনার সেই সার্ভিস সেন্টার তাকে বঞ্চিত করছে। এইটা হচ্ছে রীতিমতন একটা প্রতারণা, এছাড়া আর কোনো কিচ্ছু আমি দেখতেছি না। শুরুতে যে বলছিলাম যে ওনার ঘটনাটা শুনে বলবো যে এটা কি আসলে দুর্ভাগ্য নাকি ওই যে কি যেন বলছিলাম ভাই, দুর্ভাগ্য নাকি এই ভুলে গেলাম, দুর্ভাগ্য না কি যেন বলছিলাম, যাই হোক, ভুলে গেছি আর কি। তো এইটা আসলে রীতিমতন একটা প্রতারণা হয়েছে, এবং এটা মানে সাজানো প্রতারণা। কারণ উনি প্রথমে যখন গেছে, ব্যাটারি যখন চার্জ করছে, একটু আগে আমরা কথাবার্তা বললাম, তখনই কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী কারিগররা কিন্তু ইসিউ টেস্ট করছে, টেস্ট কইরাও তাকে টাইমলি এটা জানায় নাই। ওই সময় যদি জানাইতো তাহলে কিন্তু উনি ওয়ারেন্টি থাকা অবস্থাতে ইসিউটা উনি পেয়ে যায়। তাইলে এটা কত বড় একটা প্রতারণা, এবং এই প্রতারণাগুলোর কোনো জবাবদিহিতে আসলে আমাদের দেশে নাই। এ কারণে মোটরসাইকেলের কোম্পানি বলি, ডিলার পয়েন্ট বলি, কারিগররা বলি, প্রচুর আশকারা পেয়ে গেছে। তো আমরা যারা এই সমস্ত মোটরসাইকেল ক্রয় করে বা যে কোনো কোম্পানির যে কোনো মোটরসাইকেল ক্রয় করছি, আমরা যারা এই ধরনের সার্ভিসিং নিয়ে বিড়ম্বনার মধ্যে আছি, অফিসিয়াল সার্ভিসিং, এটা আনঅফিসিয়াল না, অফিসিয়াল সার্ভিসিং, যাবোটা কোথায়? একটা অফিসিয়াল সার্ভিসিং সেন্টার যদি আমাদের সাথে এরকম করে, তাহলে আমি কই যাব? যারা এই ধরনের বাইক ক্রয় কইরা এই ধরনের বিপদে আছেন,
আমি তাদেরকে বলবো যে ভাই আপনার অবস্থান থেকে আপনি সেই সার্ভিস সেন্টারের সাথে লড়াই করেন, লড়াই আপনাকে করতেই হবে। লড়াই করে নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। এখানে অবৈধতার কিছু নাই, এখানে অন্যায্যতার কিছু নাই, কিংবা এখানে ধর্মবিরোধিতারও কিছু নাই। আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে। কেন দিবা না? তোমার সাথে আমার চুক্তি, কথা একদম পুরো পরিষ্কার। তুমি আমার দুলাভাইও লাগো না, তুমি আমার ছোট ভাইও লাগো না, তুমি আমার বাবাও লাগো না। তোমার সাথে আমার চুক্তি এই, তুমি আমার কাজ করবা, এই করতেই হবে। এখন এই মোটরসাইকেলের উসিলায় আমি একটা কথা বলি, যারা যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে অফিসিয়াল সার্ভিস সেন্টার হোক বা যে কোনো ধরনের যাই হোক, এরকম জটিলতায় যারা আছেন, সমাধান পাচ্ছেন না, তাদেরকে আমি অনুরোধ করব আমার সাথে এসে বসেন। আমরা অ্যাটলিস্ট এই ভিডিও করার মাধ্যমে সেই সমস্ত কর্মকাণ্ডের অন্তত একটা প্রতিবাদ জানাই। কি হবে ভবিষ্যতে আমি জানি না, কিন্তু এইটাও, এই যে ভোগাইতেছে মানুষকে, মানুষের সাথে প্রতারণা করতেছে, এটাও কিন্তু মানুষের জানার অধিকার আছে, এটাও কিন্তু একটা প্রচারের অধিকার আছে। তো আপনি যদি এরকম কোনো মোটরসাইকেল নিয়ে এই ধরনের যায় ঝামেলায় পড়ে থাকেন, আমি অনুরোধ করব, সামনে আমার ইমেল দিয়ে দিছি, আমাকে ইমেল করবেন, আমি রেসপন্স করব। আর এই ভিডিওটার কয়েকদিন পরে আমি আরেকটা ভিডিও আনবো। একজন ভাই ঢাকার বাইরে থাকেন, উনি হিরো এক্সট্রিম 125R নিয়ে একটা আরও ডেঞ্জারাস ঘটনার মধ্যে আছে। ওনারটাও ডেঞ্জারাস, কিন্তু আরও ডেঞ্জারাস, গায়ে কাটা দিয়ে ওদের মতন ঘটনা। ওই ঘটনাটা উনি আমার কাছে লিখিত আকারে পাঠাইছে, ছবি টবিও দিছে। ওইটা নিয়ে হচ্ছে এর পরের ভিডিওটা পোস্ট করব, কাস্টমারের ভোগান্তি নিয়ে। তো মিয়াজ ভাই, আর কোনো কথা আছে আপনার? না, আর কোনো কথা বলতে কি, এখন আমি একটা কথাই বলবো লাস্টে, যে কোম্পানি আমাদের এই রকমের জিম্মি করে রাখছে, এরকমের ভোগাইতেছে, আমি তওবা করছি এক হিসাবে যে যদি এরপরে বাইক কিনি, বাজাজ কোম্পানির কোনো বাইক আমি কিনবো না। চিন্তা করে মানে, এবং আমার বন্ধু বান্ধব, আমার তো একটা সার্কেল আছে বন্ধু বান্ধবের, যারা এই বাইক কিনতে চায় তাদেরই আমি অনুৎসাহিত করি এই বাজাজ কোম্পানির বাইক কেনার জন্য। চিন্তা করেন। তারপরে দ্বিতীয় আরো একটা বড় সমস্যা, ট্যাঙ্কে জং। আপনার এটা কি মরিচে আসছে? হ্যাঁ, মরিচে আসছে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আর একটা সমস্যা। আচ্ছা, মিয়াজ ভাইয়ের এই যে একটা ক্ষোভ, যে উনি বলছে যে আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমি কখনো বাজার গাড়ি কিনবো না, এই কথাটা যে উনি বললো, চিন্তা করেন ওনার মনের ভেতরে কতটা ক্ষোভ জন্ম নিছে, কতটা অসন্তুষ্টি জন্ম নিছে। এখন বাজাজের বাংলাদেশে যতগুলো অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে, সবাই কিন্তু ওই খুলনার সার্ভিস সেন্টারের মতন না, কিন্তু সত্য, সবাই কিন্তু তার মতন না। কিন্তু ওনার সাথে যে আচরণটা করছে ওই সার্ভিস সেন্টার, তার কারণে ওনার কথাটা কিন্তু সব সার্ভিস সেন্টারের উপর চলে গেল, নাকি ভাই? হ্যাঁ, সেটাই, কারণ সবাই তো আর সমান না। কিন্তু আমি দেখছি যে 60 থেকে 70% জায়গায় যে সার্ভিস সেন্টার গুলো, তারা এই মানে একটা ইবলিশের কারণে বাকিগুলো ইবলিশ হয়ে গেছে। পালসার N160 এর যে গ্রুপটা আছে আমাদের, গ্রুপে আমি নিয়মিত পোস্ট করে, নিয়মিত দেখি, ভিজিট করি, তা ওই দেখি যে 60 থেকে 70% অথরাইজড যে ডিলার গুলো আছে, ওরা সার্ভিস সেন্টার গুলো আছে, তারা এই ভোগান্তি গুলো আমাদের দিচ্ছে। বুঝতে পারছি। তো জানি না এই ধরনের ভোগান্তি অফিসিয়াল সার্ভিস সেন্টারের কাছ থেকে আমাদের আরো ভুগতে হবে কিনা। যদি ভুগতে হয় তাইলে তো আর কি বলবো, তাদেরকে বর্জন করা ছাড়া আসলে কোনো রাস্তা নাই। সেটাই। আর পরিশেষে আমার আরেকটা কথা আছে, বলেন। যে সব সার্ভিস সেন্টারের, মানে বাজাজের বাংলাদেশে যত সার্ভিস সেন্টার আছে, সবার উদ্দেশ্যে আমার একটাই বার্তা আছে, যে আপনারা আমাদের মূল্যায়ন করেন। আমরা যে কাস্টমার, আপনাদের সেইভাবে মূল্যায়ন করেন, সার্ভিসটা সেইভাবে দিন আমাদের, তাহলে আপনাদের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল অবশ্যই। আর হলো, যদি এইভাবে চলতে থাকে, এক সময় কিন্তু আপনারা এটা নিয়েই ভুগবেন, মানে কষ্ট, অনেক ক্ষতি হবে আপনাদের, ক্ষতি হবে। কারণ এই যে আমার মতন তো এরকম এক দুইজন শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে, যে আপনাদের কাছ থেকে এইভাবে প্রতারিত হয়েছে। তাহলে তারা তো কোনোদিন আপনাদের বাইক কিনবে তো না, দূরের কথা, যারা কিনতে চাবে তাদেরকেও নিরুৎসাহিত করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। কথা সত্য। তো যাই হোক, তো মিয়াজ ভাইয়ের এই ত্যাক্ত অভিজ্ঞতা, বিরক্তিকর অভিজ্ঞতা, যাই বলি, এটা মানে খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এত বড় প্রতারণা, এটা আসলে কোনোভাবেই মানার মতো না।
তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।